হাম, যেটি নিয়ে এই মুহূর্তে আমাদের সচেতন হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা 2026 সালের এপ্রিল মাসের রিপোর্ট অনুযায়ী আমাদের দেশে 64টি জেলার মাঝে 56টি জেলায় অলরেডি হামের প্রকোপ ছড়িয়ে পড়েছে, যেখানে আক্রান্ত ব্যক্তিদের মাঝে শিশুদের সংখ্যায় অনেক বেশি, যাদের বয়স 5 বছর থেকে আরও অনেক কম। এমনকি অনেক শিশু আছে যাদের এখনো বা টিকা নেওয়ারই বয়স হয়নি, তারাও এখন সচরাচর হামে আক্রান্ত হচ্ছে। সো আমি আপনাদেরকে জানাবো হামটা কি, হাম কিভাবে ছড়িয়ে থাকে, আমরা যদি হামে আক্রান্ত হয়ে যাই আমাদের আতঙ্কিত না হয়ে কী কী পদক্ষেপ নেওয়া উচিত, এবং ফাইনালি হামের প্রতিকার সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। চলেন এট ফার্স্ট আমরা জানি হামটা কি। হাম এটি একটি ভাইরাসজনিত রোগ, যেটি নর্মালি মিসেলস নামে একটি ভাইরাসের কারণে ছড়িয়ে থাকে। এটি আমাদের শ্বসনতন্ত্রে আক্রমণ করে এবং যা অনেক সংক্রমণ একটি রোগ, যেটি আপনাদের যদি আমি একটি উদাহরণের মাধ্যমে বলি তাহলে হয়তো বা বুঝতে পারবেন যে একটি ঘরে যদি 10 জন লোক থাকে, সেখানে যদি কোনো হামের ব্যক্তি প্রবেশ করে, সেখানে 10 জনের মাঝে 9 জনই আক্রান্ত হওয়ার পসিবিলিটি আছে। সো অবশ্যই বুঝতে পারতেছেন যে হামটা এটি কতটা সংক্রমিত একটি রোগ। এখন হাম কিভাবে ছড়ায়? হাম আসলে যেহেতু সংক্রমিত রোগ, অসুস্থ ব্যক্তি থেকে সুস্থ ব্যক্তির মাধ্যমে ছড়াইতে পারে। হাম নর্মালি অসুস্থ ব্যক্তির হাসি কাশি বা কথা বলার মাধ্যমে ছড়াইতে পারে। এমনকি যদি কোনো ব্যক্তি একটি ঘরে অবস্থান করে এবং ঘর থেকে চলে যাওয়ার পরেও এই ঘরের পরিবেশে 2 ঘন্টা পর্যন্ত হামের জীবাণু জীবিত থাকতে পারে এবং সংক্রমিত হইতে পারে। এমনকি যদি গর্ভবতী নারী থাকে এবং গর্ভবতী নারীর যদি হাম হয়ে থাকে, এটি মা থেকে শিশুতেও ছড়াইতে পারে। চলেন এখন আমরা দেখি যে হামের সিমটমগুলো কি হইতে পারে বা হামের লক্ষণগুলো কি। আমাদের জানা উচিত যে হাম আমাদের শরীরে প্রবেশের পর 14 দিন পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকতে পারে, কোনো লক্ষণ বা সিমটম প্রকাশ ছাড়াই। এবং আক্রান্ত হওয়ার প্রথম 1 থেকে 3 দিনের মাঝে যে সিমটমগুলো দেখা যায়, এটি খুবই কমন একটি সিমটম, যেমন জ্বর, সর্দি, কাশি, এমন ধরনের সিমটম। যেমন প্রথম মাঝারি আকারের জ্বর, তারপরে জ্বরের তাপমাত্রা আরও বাড়তে থাকে, যেটা 102 বা 104 পর্যন্ত হয়ে থাকে। এর সাথে নাক দিয়ে পানি পড়া এবং শুকনো কাশি হয়ে থাকে। এছাড়াও হামে আক্রান্ত ব্যক্তির একটি সমস্যা, এটি হলো আলোর প্রতি সংবেদনশীলতা, যেটি কারণে আপনার চোখ দিয়ে পানি পড়তে পারে এবং উচ্চ আলোতে গেলে অস্বস্তি অনুভব হতে পারে। জ্বরের পরবর্তীতে মিসেলসের যে সিমটমটি প্রকাশ পায়, এটিকে বলা হয় কপ্লিক স্পট, যেটা মুখের মাঝে সাদা সাদা ফুসকুড়ি দেখা যায়। হামে আক্রান্ত 3 থেকে 5 দিনের মাঝে হামের মেইন যে সিমটম এটি প্রকাশ পায়, এটি হলো ফুসকুড়ি বা র্যাশ, যেটি প্রথমে শুরু হয় চুলের রেখা বা কানের পিছনের অংশ থেকে। এই লাল কালার র্যাশ পুরো মুখমণ্ডল, তারপরে পুরো শরীর এবং হাত পায়ে ছড়িয়ে পড়ে। এই র্যাশ প্রকাশের 4 দিন আগে থেকে হাম সংক্রমিত হইতে পারে এবং 4 দিন পর পর্যন্ত। এরপরে আরও যে সিমটমগুলো আছে, এগুলো হলো গলা ব্যথা বা মাথা ব্যথা, শরীর ব্যথা, এগুলো কমন সিমটম থাকতে পারে। এছাড়াও সবচেয়ে যে ক্ষতিকর দিক, এটি হলো ইমিউনো অ্যামনেসিয়া। এটি এমন একটি কন্ডিশন যখন হামের ভাইরাসটি আমাদের রক্তে প্রবেশ করে আমাদের রক্তে থাকা অন্যান্য ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যে ইমিউনো সেলগুলো আছে এগুলা ধ্বংস করে দেয়। এমনকি আমরা যে আগে ভ্যাকসিন নিয়েছি, যেমন পোলিও বা হেপাটাইটিসের মতন যে ভ্যাকসিনগুলো নেওয়া হয়েছে, এগুলোর কার্যকারিতাও নষ্ট করে দেয় বা অনেকটা কমিয়ে দেয়। এর ফলস্বরূপ হয় কি, আমাদের পরবর্তীতে হাম থেকে সুস্থ হওয়ার পরেও রোগীরা ডায়রিয়া বা নিউমোনিয়ার মতন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এখন একটা ইন্টারেস্টিং দিক হলো, এই ভাইরাসটি অন্যান্য ভাইরাসের বিরুদ্ধে যে ইমিউনো সেলগুলা এগুলো নষ্ট করলেও সে আর কখনো আমাদের এই শরীরে আসতে পারে না। যার কারণে একবার মিসেলস ভাইরাস দ্বারা আক্রান্ত কোনো ব্যক্তি পরবর্তীতে তার হোল লাইফ টাইম আর কখনো এই মিসেলস ভাইরাস দ্বারা আক্রান্ত হবে না। এখন যদি এই ভাইরাসে আক্রান্ত হয়ে যায়, তখন আতঙ্কিত না হয়ে আমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত, যার মাধ্যমে আমরা অনেক তাড়াতাড়ি সুস্থ হতে পারবো।
সো অ্যাট ফার্স্ট আমাদের যে বিষয়টি খেয়াল করা উচিত এটি হলো আমার মাধ্যমে যেন সুস্থ একটি ব্যক্তি সংক্রমিত না হয়, যার আইসোলেশনে থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের প্রপার রেস্ট নিতে হবে এবং তার সাথে লিকুইড জাতীয় খাবার খাইতে হবে, যেমন স্যুপ, ফলের রস বা অন্যান্য তরল জাতীয় খাবার, প্রয়োজনে খাবার, স্যালাইন, এগুলা। এই কারণে হবে কি আমাদের শরীর রিহাইড্রেট হবে, পানি স্বল্পতায় ভুগবে না এবং আমরা অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। এর পরবর্তীতে যদি অনেক পরিমাণ জ্বর থাকে, এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল জাতীয় ওষুধ খাইতে হবে, পুষ্টি জাতীয় খাবার এবং ভিটামিন এ জাতীয় খাবার বা ভিটামিন এ সাপ্লিমেন্ট, এটা আমাদের দ্রুত সুস্থ হতে সাহায্য করবে। এখন আমরা যদি দেখি যে এই ভাইরাসের পরবর্তী ধাপ কি হবে, যদি আমরা এই ভাইরাসে আক্রান্ত হয়ে যাই বা আমরা কিছুদিনের ভিতর সুস্থ হয়ে যাই, এরপর সুস্থ হব, এর পরবর্তীতে আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে এই বিষয়টি জানাও অনেক গুরুত্বপূর্ণ। কেননা আমরা আগে জেনেছি যে এই ভাইরাস অলরেডি আমাদের অন্যান্য যে ভাইরাস আছে এগুলোর বিরুদ্ধে যে ইমিউনো সেলগুলো আছে এগুলো অলরেডি নষ্ট করে ফেলেছে বা অনেক ক্ষতি করে ফেলেছে। এক্ষেত্রে আমাদের সুস্থ হওয়ার পরে কিছুদিন পরে ডাক্তারের আবার পরামর্শ নিয়ে যে পুনরায় যে ভ্যাকসিনগুলো দরকার, আমাদের শরীরে কোন কোন ভ্যাকসিনগুলো দরকার, কোন কোন ইমিউনো সেলগুলো নষ্ট হয়ে গেছে, এগুলোর জন্য আবার নতুন করে ভ্যাকসিন নেওয়া। তা না হলে এই ইমিউনো অ্যামনেসিয়া এটি মোটামুটি 2 থেকে 3 বছর পর্যন্ত এই কন্ডিশন থাকে। এর ভিতরে আপনি যদি ডায়রিয়া বা নর্মালি সর্দি জ্বরে ভোগেন, এটি মৃত্যু ঝুঁকি পর্যন্ত নিয়ে যেতে পারে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে যাদের ইমিউনিটি অনেক কম। তো এই বিষয়ে খেয়াল রাখা অনেক গুরুত্বপূর্ণ যে সুস্থ হওয়ার পরবর্তীতে আবার ডাক্তারের সাথে যোগাযোগ করে আবার নতুনভাবে কোন কোন ভ্যাকসিন আমাদের দরকার এগুলো নিয়ে নেওয়া। এবং এই ভাইরাসের জন্য যে মেইন ভ্যাকসিন রয়েছে এটাকে বলা হয় MMR ভ্যাকসিন বা মেসেলস, মাম এবং রুবেলা যে কম্বাইন্ড যে ভ্যাকসিন, এই ভ্যাকসিনটি আবার নেওয়া উচিত। কেননা যদিও মেসেলস থেকে আমরা বাঁচবো, বাট মামস এবং যে রুবেলা ভাইরাস আছে এগুলোর থেকে বাঁচার জন্য যারা এখন আমরা সুস্থ আছি তাদের ক্ষেত্রে কি করণীয়, তাদের ক্ষেত্রে আমরা এই ভাইরাস থেকে প্রতিকার পাওয়ার জন্য কি করণীয়। যারা ভ্যাকসিনেশনে আসি, যারা অলরেডি 2 ডোজ বা 1 ডোজ নিছি, তারা অনেকটাই সুরক্ষিত, মোটামুটি 97% বা 97% সুরক্ষিত ধরা যায়। কিন্তু যারা ভ্যাকসিনের আওতাধীন না বা ভ্যাকসিনের বাহিরে, তাদের ক্ষেত্রে ভ্যাকসিন নেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে যাদের ইমিউনিটি অনেক কম, এদের ক্ষেত্রে প্রপার ভ্যাকসিন নেওয়া উচিত। যেমন 9 মাসের পর থেকে প্রথম ডোজ এবং পরবর্তীতে 15 মাস বা 16 মাসে আরেকটি ডোজ নিয়ে নেওয়া উচিত। এবং যারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে কিন্তু যারা কনফিউজ বা মনে নেই যে ভ্যাকসিন নিছে কিনা, তারাও চালিয়ে নিতে পারে। তারা মোটামুটি 4 সপ্তাহের ব্যবধানে 2টি ভ্যাকসিনের ডোজ কমপ্লিট করতে পারে। এতে হবে কি পরবর্তীতে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে। এখন আসি আমরা যারা ছোট শিশু আছে, যারা ভ্যাকসিনেশনের বাইরে, যেমন 9 মাসের নিচে যে শিশুরা, তাদের ক্ষেত্রে কি দরকার। নর্মালি প্রাকৃতিকভাবে শিশু জন্মগ্রহণের পরে তারা মায়ের গর্ভ থাকা অবস্থায় কিছু অ্যান্টিবডি বা ভ্যাকসিন শিশুর দেহে চলে আসে, যার কারণে সে মোটামুটি 9 মাস বা 1 বছর পর্যন্ত অনেক ভাইরাসের বিরুদ্ধে ফাইট করতে পারে। এবং আরেকটি অ্যান্টিবডি বা আরেকটি ভ্যাকসিন হলো, এটি হলো মাতৃদুগ্ধ। যেটা এখন যে শিশুটি 9 মাসের কম, তার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ এটি হলো মাতৃদুগ্ধ পান করানো, কারণ এটি তার শিশুর দেহে ইমিউনিটি অনেক গুণে বাড়ায় দেবে, যেটি এই ধরনের মেসেলস, মাম বা অন্যান্য যে ভাইরাসগুলো এগুলোর বিরুদ্ধে ফাইট করতে হেল্প করবে। কিন্তু এখন বাংলাদেশে 2026 সালের প্রেক্ষাপট অনুযায়ী অনেক ছোট শিশুরা সচরাচর আক্রান্ত হইতেছে, যারা 9 মাসের নিচে। তাদের ক্ষেত্রে এখন 0 ডোজ নামে একটি ভ্যাকসিনের ডোজ বানানো হয়েছে, যেটি 6 মাসের পরবর্তীতে শিশুকে দেওয়ানো যাবে। কিন্তু এটি ফাইনাল কোনো ডোজ না, এটি সাময়িক একটি প্রতিরক্ষা ব্যবস্থা, যেটি শিশুকে
সাময়িকভাবে ভাইরাসের হাত থেকে বাঁচাবে, কিন্তু প্রপার নিয়ম অনুযায়ী 9 মাসের পরে আবার এই ভ্যাকসিন দিতে হবে এবং পরবর্তী আরেকটি ডোজ, দ্বিতীয় ডোজও কমপ্লিট করতে হবে 15 বা 16 মাসের মাঝে। এখন সামারি অফ দ্য লিসন আমি আপনাদের যেটা জানাতে চাই, এটা হলো সকল ধরনের মহামারী বা সংক্রমিত রোগ ব্যাধিতে আমাদের আতঙ্কিত না হয়ে রোগটি সম্পর্কে ভালো করে জানতে হবে এবং নিজেকে রক্ষা করতে হবে, পরিবারকে রক্ষা করতে হবে, এমনকি সমাজের লোকদের এই বিষয়ে সচেতন করতে হবে। এর মাধ্যমে আমরা এই ধরনের মহামারী বা সংক্রমণ রোগ থেকে বাঁচতে পারবো।